সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার একটা গল্প নিয়ে চলে এসেছি, সুন্দর একটা গল্প, ভূতের গল্প নিয়ে চলে এসেছি। চলুন আমি শুরু করি, আপনারা শুনতে থাকুন। বেশি কিছু কথা বলছি না, একদম শুরু করে দিচ্ছি। তো আজকের গল্প ফার্স্ট ক্লাস ভূত, প্রমথ চৌধুরী। আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসের নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান। আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে। আমরা আসার মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন। সারদা দাদা কী হিসাবে আমার দাদা হতেন তা আমি জানি নে। তার বাড়ি আমাদের গ্রামে নয়, দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেকালে উইয়ের ঢিপির মতো দেদার জমিদার বাবু ছিলেন, আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল। সম্পর্কটা কী যে তা কেউ জানতো না, কিন্তু ওর বাড়িতে অতিথি হয়ে তিনি জীবনযাপন করতেন। তার ওপর কথাবার্তা ও ব্যবহার ছিল ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দূর সম্পর্কে শালা হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন। টাকা তিনি কারোর কাছ থেকে চাইতেন না। তার নাকি কাশিতে এক বিধবা আত্মীয় ছিলেন, তার অনেক টাকা ছিল, ঢের টাকা। সেই মহিলাটি আমার সুখদার নাকি ঢের টাকা ছিল, আর সন্তানাদি ছিল না। তাই সুখদা আপনার লোক বলে তার মানও ছিল। সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হলুম, যদিও ইতিপূর্বে তাকে কখনোই দেখিনি, তার নামও শুনিনি। আমাদের মনে হয় তার সঙ্গে কথাবার্তা কয়ে বাঁচব। কলকাতা আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো বন্ধুবান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায়। আর স্কুল সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতুম না, কারণ সেকালে কলকাতার ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল, নেহাত জলও। সারদা দাদা রোজ সন্ধেবেলায় আমাদের ডেরায় গল্প বলতেন। জীবনে তিনি যা দেখেছেন তাই গল্প। মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তা 16 আনাই মিথ্যা। কিন্তু তাতে আমরা ভড়কাইনি, কেননা মিথ্যে আদালতে চলে না, কিন্তু গল্পে দিনরাত চলে। সে যাই হোক, সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন, তবে সে কথা আমরা মার কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদা কাছে নিত্য ভূতের গল্প বলতো, ফলে দাদা নাকি রাত্রিতে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালা আমাদের বাড়ি আসা বন্ধ করে দিলেন, পাছে মা সারদা দাদাকে বিদায় করে দেন। সেই ভয়ে মার কাছে এ গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না। তা ছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই। রাস্তায় আলো, পথের ধারে শুধু বাড়ি জঙ্গল নেই। ভূতেরা আলোকে ভয় পায় ও মানুষের চেঁচামেচিকে। কলকাতায় আলো যতটা না থাকে হোল্লার দেদার আছে, এত হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞাসা করলুম, আপনি তো শুধু পাড়ার গেঁয়ো ভূতের গল্প করেন, আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি? সারদা
উত্তর দিলেন, দেখব কোথাকে, সাহেবরা তো এদেশে মরে না, না মরলে তারা ভূত হবে কি করে? দেখো ট্রেনে কত বড় বড় কলিশন হয়, তাতে হাজার হাজার দেশীয় লোক মরে, কিন্তু তাতে কখনো সাহেব মরেছে এমন কথা শুনেছ? তবে এত গোরস্থানে কারা পোতা আছে? সব ফিরিঙ্গি। তবে দু চারজন যে মরে না এমন কথা বলছি নে, তবে যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাই নে। কেন? এদেশে তারা গাছেও থাকে না, পায়ে হেঁটেও বেড়ায় না, তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায়, আর ফিরিঙ্গি ভূতেরা সেকেন্ড ক্লাস গাড়িতে। তবে একবার একজনের দেখা পেয়েছিলুম, আর তার হাতে যে কড়া শাস্তি পেয়েছিলুম তা আর বলবার কথা নয়, আজও মনে হলে কান্না পায়। আমরা সেই সাহেবের ভূতের কথা শুনতে চাই। সারদাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছেন, আচ্ছা বলছি শোনো, কিন্তু এ গল্প যেন আর কাউকে বলো না, কেমন? কি জানি আবার যদি মানহানির মামলায় পড়ে যাই, মরা লোকেরাও মানহানি করলে জরিমানা হয়, জেলও হয়, আবার জেল খাটতে আমার ইচ্ছা নেই। এরপর সারদা দাদা বললেন, আমি একবার কলকাতা থেকে কাশী যাচ্ছিলুম। হাওড়া স্টেশনে যখন পৌঁছালুম তখন গাড়ি ছাড়ে, তাই একটা খালি ফার্স্ট ক্লাস কামরায় উঠে পড়লুম, এই মনে করে যে পরের স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকব। গাড়ি তো ছাড়ল, অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো। ঝাড়া 6.5 ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখ গুগলির মতো, আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে, আর সে বিলেতি মদের। সে ঘরে ঢুকেই বললে, কালা আদমি নিচু যাও। আমার তখন ভয়ে নাড়ি ছেড়ে গিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললুম, হুজুর আভি কি করে নিচু जाएगा? दूसरा स्टेशन में उतर जाएगा। साहेब बोलें, ओ नहीं हो सकता, তোমার কাপড় बहुत ময়লা আর তোমার দেহ में बहुत बदबू हो। घोषलखाना से जाके তোমরা कपड़ा उतरा के घोषल करो। बैठा रहो, हम चला जाने से तुम गसलखाना निकले जाओ। हम जो बोलता है अभी करो। जनता हम रेल को बड़ा साहेब है। আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলুম। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে এই বিভৎস শীতের রাতে স্নান করলুম। এমনি স্নানের ঘরে খোলা জানলা দিয়ে একটা দমকা হাওয়া এসে আমার কাপড় চোপড় উড়িয়ে কোথায় নিয়ে গেল। অমনি উলঙ্গ হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম, আর সাহেব তার কামরায় হুটোপাটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি গাধা, উল্লুক প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন। আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম। প্রায় ঘণ্টাখানেক এইভাবে কেটে গেল। আমি ভিজে গায়ে হিহি করে কাঁপছি, সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই, আর সাহেব কামরার ভিতরে লাফাচ্ছেন। মাঝপথে গাড়ি হঠাৎ মিনিট খানেকের মধ্যে জন্য থামলো। ক্লিক করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খোলার আওয়াজ। তারপর গাড়ি ফের চলতে লাগলো। পাশের ঘরটু শব্দ নেই, তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করলুম।
ও সর্বনাশ! সাহেব স্নানের ঘরে দুয়ারে ছিটকিনি এঁটে বন্ধ করে দিয়েছেন। আমি অন্ধকূপের ভিতর আটকে থাকলুম। আধ ঘন্টা পরে গাড়ি গিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি করে চিৎকার করতে লাগলুম। একজন কুলি এসে ছিটকিনি খুলে আমাকে এই অবস্থা থেকে ভূত ভেবে ভয়ে পালিয়ে গেল। শেষটা স্টেশন মাস্টার এসে ভূত নেহি হ্যায় চোর হ্যায় বলতা কুলিরা এসে আমাকে মারতে মারতে আধমরা করে প্ল্যাটফর্মের ওপর টেনে নিয়ে গেল। স্টেশন বাবু বললেন, শিগগিরই ওকে একটা কাপড় পরিয়ে দে। একজন আমাকে একটা ছেঁড়া কাপড় দিলে। সেই কাপড় পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললাম। তিনি বললেন, রেলের বড় সাহেব এখন সিমলায়। তাছাড়া ওই ট্রেন কোনো সাহেব আসেনি, কখনো নেমেও যায়নি। এখন বুঝলুম যার হাতে আমি নাস্তানাবুদ হয়েছি সে সাহেব নয়, সাহেবের ভূত। তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন। সেখানেও এক পত্তর মার হলো। তারপর দারোগা বাবুর জেরা। যা ঘটেছিল সব তাকে বললুম। তিনি ভূতের কথায় বিশ্বাস করলেন, কেননা তিনিও একটি পেতনির হাতে পড়ে বেজায় নাজেহাল হয়েছিলেন। তার পরের দিনই দারোগা বাবু আমাকে আদালতে হাজির করলেন। আমার অপরাধ নাকি গুরুতর, আর অবিলম্বে আমার বিচার হওয়া চাই। ছিলেন অতিশয় ভদ্রলোক, উপরুক্ত উচ্চশিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা বিশ্বাস করলেন, কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না। ভগবান ও ভূত এ দুইয়ের অস্তিত্ব বেআইনি। অজ্ঞাত আমাকে তিনি 1 মাসের মেয়াদে জেলে দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। তারপর আমাকে সতর্ক করে দিলেন এই বলে যে গাঁজার দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ো না, বিশেষত তৈলজ্ঞ স্বামী সেজে। ফার্স্ট ক্লাসে তো নয়। আমি বললুম, হুজুর গাঁজা আমি খাই নে। তিনি বললেন, গাঁজাখোর বলেই তো তোমাকে লঘু দিলুম, নইলে তোমাকে দেওয়ার শপথ করতুম। এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা শুনলে। এদের তুলনায় পাড়াগের ভূতেরা ঢের বেশি সভ্য। নমস্কার, আমার ভূতের গল্প এখানেই শেষ। আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের দ্বারা কীরকম লাগছে, আর আমার পাশে অবশ্যই থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও দেব আপনারা প্রথম নোটিফিকেশান আমার পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।